হ্যালো এভরিওয়ান। তো চলে এসেছি আজকে আবার বলে বাবা পর্বের নতুন পর্ব নিয়ে। তো আজকের পর্বে আমরা দেখতে পাবো ঝিলের সব বান্ধবীরা স্বাক্ষর অফিস ওরফে স্বাক্ষর নার্সিংহোমে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে তারা স্বাক্ষর সাথে কিছু কথা বলতে চায় এবং ওদেরকে দেখে সাক্ষ্য জানায় যে তোমরা এখানে কি করতে এসছো। তো ঝিলের বান্ধবীরা তখন জানায় আপনি জানলে খুশি হবেন, এমনই একটা খবর আপনাকে দিতে এসেছি, মনে হলো আপনাকে দেওয়া দরকার, তো তাই জন্য এসেছি। তখন সাক্ষ্য জানায় কি এমন খবর যেটা শুনলে আমি খুশি হব। তো তোমরা বলে ফেলো। তখন ঝিলের বান্ধবীরা কিন্তু জানায় ঝিল গান ছেড়ে দিচ্ছে, সারা জীবনের মতো সে আর গান গাইবে না, আর সেটাও আপনার জন্যই হয়েছে। তো তখন এটা শুনে সাক্ষ্য জানায় তো এটাতে আমি কি করতে পারি, আমি তো কিছু করিনি, আমি তোকে গান ছাড়তে বলিনি, দেখো হয়তো ওর বয়ফ্রেন্ডই বলেছে। তখন কিন্তু ওর বান্ধবীরা বলে যে আপনি একটা মেয়ের চরিত্র সম্পর্কে এরকম কথা বলতে পারবেন না, বিশেষ করে ঝিলের সম্পর্কে। আর তাছাড়া আপনি কেমন মানুষ সেটা আমরাও ভালো করে চিনে গেছি। ঝিল তো আগে থেকেই চিনে গেছিল, এই জন্যই তো আপনাকে ছেড়ে দিয়েছে। আর তাছাড়া ঝিলকে তো আপনার বাড়ি থেকে ৫ লক্ষ টাকা এবং চৈতি ম্যাম ১ লক্ষ টাকা, ও তো চাইলে চাপ দিয়ে আরো ৪ লক্ষ টাকা নিয়ে আপনাকে ছাড়তে পারতো টাকার বিনিময়ে, কিন্তু ও কিন্তু সেটা করেনি। ঝিল এমনি আপনাকে ছেড়ে দিয়েছে। তো চৈতি ঝিলকে ১ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ডিভোর্সটা করানোর জন্য। এটা শুনে কিন্তু সাক্ষ্য রেগে যায় এবং এটা শুনে সাক্ষ্য জানায় যে এই অভিযোগটা যদি মিথ্যা হয় তাহলে কিন্তু আমি তোমাদের সকলকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে শাস্তি দেব। এই একটা মেয়ের সম্পর্কে এভাবে বাজে কথা বলার কিন্তু কোনো অধিকার তোমাদের নেই। তখন জেলের বান্ধবীরা বলে আপনার হবু বউয়ের নামে বলছি বলে আপনার গায়ে লাগছে নাকি? কিন্তু এটা তো সত্যি, এটা কোনো মিথ্যে না। ওই চৈতি দিদিমণিই তো ঝিলকে ১ লক্ষ টাকা দিতে চেয়েছিল ডিভোর্স করানোর জন্য। তখন কিন্তু সাক্ষ্য উত্তেজিত হয়ে যায়। তখন ওরা জানায় আরে যান যান, আপনার মতো মানুষকে ঝিল সত্যি ঠিকই চিনেছিল। তারপর কিন্তু সাক্ষ্য জানায় যে তোমাদের ঝিল অন্য কারোর সাথে বিয়ে করলে, অন্য কারোর সাথে ঘুরে বেড়ালে সমস্যা নেই, আমি ঘুরলেই সমস্যা। তো এটা শুনে ওরা বলে ঝিল কারোর সাথে বিয়ে করছে না, কিচ্ছুই করছে না। তো সুতরাং এর নামে ফালতু বদনাম আপনি দেবেন না। তো তখন সাক্ষ্য জানায় আমি যদি এতই বাজে হয়ে থাকি তাহলে কেন এসছো তোমরা এখানে আমার কাছে অভিযোগ জানাতে? ওরা তখন জানায় যে অভিযোগ না, আমরা জাস্ট আপনাকে শোনাতে এসেছি যে আপনার জন্য ঝিলের কত বড় ক্ষতি হয়েছে এবং আমাদেরও কত বড় ক্ষতি হয়েছে। তারপর কিন্তু সাক্ষ্য জানায় আমি এমনিতেও আজ ঝিলের বাড়িতে যাব। তখন ওরা জানায় যে কেন যাবেন, বিয়ের নিমন্ত্রণ করতে? তখন বলে হ্যাঁ যদি যাই তাতে তোমাদের কিসের সমস্যা? ওর বান্ধবীদের থেকে যে কথোপকথনটা আমরা আশা করেছিলাম সেটা কিন্তু জোরালো হলো না। আমরা ভেবেছিলাম যে আজকের পর্বে বোধহয় খোলাসা হয়ে যাবে ওদের বান্ধবীদের মুখ থেকে শুনে যে ঝিলের আদৌ কোনো বয়ফ্রেন্ড নেই এবং আজকে একটা মিলের সম্ভাবনা ছিল, কিন্তু সেটা হলো না। আলটিমেটলি সাক্ষ্য পৌঁছে যায় বস্তিতে ঝিলের বাড়িতে এবং সেখানে গিয়ে ঝিলকে ডাকে এবং সাক্ষ্যকে দেখা মাত্রই ঝিলের মা এবং দিদি তেড়ে আসে এবং তার সম্পর্কে, সাক্ষ্য সম্পর্কে এবং সাক্ষ্যকে বাজে অপমান করতে থাকে, বাজে বাজে কথা বলতে থাকে। তখন ঝিল জানায় মা ওকে ভেতরে আসতে দাও, ও কি বলতে চায় ওকে শুনতে দাও। তখন কিন্তু সাক্ষ্য গিয়ে জানায় যে ঝিল তোমার তুমি তো আমাদের ওখানে কাজ করেছো, তো তোমার কিছুটা ডিউ পেমেন্ট আছে, তো সেটাই আমি তোমাকে দিতে এসেছি। তখন ঝিলের দিদি জানায় ওর তো যথেষ্ট অপমান হয়েছে, বাড়ি বয়ে এসে আবার অপমান করতে এসছেন, এই টাকার আমাদের প্রয়োজন নেই, ও তো যথেষ্ট অপমানিত হয়েছে আপনার আশীর্বাদে উপস্থিত থেকে। তখন সাক্ষ্য জানায় এটা ওর হকের জিনিস, এটা ওকে নিতে হবে। তখন ঝিলের দিদি জানায় হকের কত জিনিসই তো ও ছেড়ে দিয়েছে। ঝিল তখন জানায় আমরাও তো আপনার থেকে ফ্রি সার্ভিস নিয়েছি, তার জন্য এই টাকাটা আমরা নিতে পারবো না। আর যদি আপনি জোর করে এই টাকাটা আমাকে দেন তাহলে চেকটা আপনার সামনেই ছিঁড়ে ফেলে দেবো, যাতে আপনার আরো বেশি অপমান হয়। তখন সাক্ষ্য জানায় আমাদের বাড়িতে যতদিন ছিলে ঝিল আমি তো তোমার সাথে এরকম বাজে ব্যবহার করিনি, তাহলে তোমরা কেন আমার সাথে এরকম বাজে ব্যবহার করো? তখন ঝিল জানায় আমরা বস্তিবাসী, আমাদের এটাই ম্যানার্স। তারপর সাক্ষ্য ঝিলকে রিকোয়েস্ট করে যে তুমি গানটা ছেড়ো না, তুমি এভাবে দোষারোপ করে চলে যেতে পারো না আমাকে এভাবে দোষী সাজিয়ে। আর তাছাড়া তুমি যে শহরে যেতে চাইছো, শহরের কতটুকুই বা চেনো তুমি? এভাবে একলা মেয়ের জন্য শহর কিন্তু নিরাপদ নয়, তো তুমি যেও না। তারপরে ঝিল আরো নানানভাবে কথা শোনাতে থাকে সাক্ষ্যকে এবং বলতে থাকে যে শহরে আমি একা মেয়ে না, আরো অনেক মেয়ে একা থাকে। তখন কিন্তু সাক্ষ্য জানায় যে ঠিক আছে ভালো, তুমি যাচ্ছ যাও, যদি সঙ্গে আরো কেউ যায় তাহলে দুজনে মিলে কাজটা অনেক ইজি হবে। ঠিক আছে, তাতে আমার কোনো আপত্তি নেই। তবে যাই থেকো সাবধানে থেকো, তবে আমি এটাই বলতে চাই মন খারাপ ভালো যেমনই পরিস্থিতি হোক তুমি গানটা ছেড়ো না। তারপরে কিন্তু ঝিলের বাড়ির লোক মানে মা বলতে থাকে যে ওর মনের এমন অবস্থা নেই যে ও এখন গান গাইতে পারবে। সুতরাং তুমি এটা বলে ওকে রিকোয়েস্ট করো না, আর ওকে এভাবে কষ্ট দিও না বাবা, তুমি এখন আসতে পারো, আমরা তো আর যেচে পড়ে তোমাদের বাড়িতে যাচ্ছি না, তুমিও আর এসো না। কিন্তু আলটিমেটলি কিন্তু আমরা যে আশাটাই ছিলাম, যে এপিসোডটা, সেই এপিসোডটা কিন্তু এসেও আসছে না। আসল সত্যিটা কিন্তু সাক্ষ্যর সামনে আসছে না যে ঝিলের আদৌ কোনো বয়ফ্রেন্ড নেই। তো এটা কতদিনে আসে আমরা সেটার অপেক্ষা করব এবং দেখতে থাকো ভোলে বাবা পাঠাগার, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপডেট পেতে।